তখন ক্লাস 9-এ পড়ি। একদিন ভৌত বিজ্ঞানের ক্লাস চলছে, শেষের দিকে একবার বাইরে গেছি। বাইরে থেকে যখন ফিরছি, মানে এবার ঢুকবো আর কি, দেখি স্যার কি একটা পড়াচ্ছে, মানে পড়ানো চলছে। আমার কানে শেষ দিকের কিছু কথা এলো। স্যার বলছেন, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতেই থাকবে। স্যারকে বলে ঘরে ঢুকলাম। ঘন্টা পড়ে গেল। এখন স্যার প্রথমে কি বলেছে আমি তো শুনিনি, শেষটুকু শুধু কানে এসছে। বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, আরে স্যার কি পড়ালো? ওরা বলল, স্যার নিউটনের প্রথম গতিসূত্র পড়িয়েছেন। আমার মাথায় ওই স্যারের শেষ কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। গতিশীল বস্তু সমবেগে চিরকাল সরলরেখা বরাবর চলতেই থাকবে। সেই ছোট থেকে আমার একটা স্বপ্ন আছে যে বড় হয়ে মানে লেখাপড়া করে যদি চাকরি বাকরি পাই, তাহলে একটা বুলেট কিনবো। এখন যদি গাড়ি চালালে না থামে তাহলে কি হবে? সমস্যা হয়ে গেল। সারা রাত ঘুম হলো না। পরের দিন আবার ভৌত বিজ্ঞান ক্লাস। স্যার আগের দিন বিবৃতিটা দিয়েছিলেন, মানে নিউটনের প্রথম গতিসূত্রের ব্যাখ্যাটা বলেননি। ক্লাসে ব্যাখ্যা করতে শুরু করলেন। বললেন যে দেখ, একটা ফুটবলকে তুমি যদি মাঠে ঠেলে দাও তাহলে কি হবে? খানিকটা দূরত্ব দিয়ে থেমে যাবে। থেমে গেল কেন? না, ফুটবল আর ভূমি এর মধ্যে একটা বাধাদানকারী বল আছে, যেটাকে আমরা বলি ঘর্ষণ বল, যেটা গতির বিরুদ্ধে ক্রিয়া করছে। ফলে ফুটবলটা খানিকটা দূরত্ব যাবার পর থেমে যাচ্ছে। এখন যদি তুমি ওই ফুটবলটাকে একটা বাঁধানো মেঝের ওপর একইভাবে ঠেলে দাও, তাহলে কি হবে? আগের থেকে আরেকটু বেশি দূরত্ব গিয়ে থামবে, কারণ এই বাঁধানো মেঝেতে ঘর্ষণ বলটা আগের তুলনায় কম। তাহলে যদি এইভাবে গতির বিরুদ্ধে যে বাধাটা আস্তে আস্তে কমানো হয়, একইভাবে ঠেললে বলটা আরো বেশি দূরত্ব যাবে। এবং যদি এই বাধাটা না থাকে, মানে শূন্য করে দেয়া হয়, তাহলে ফুটবলটা সমবেগে সরল রেখা বরাবর চিরকাল চলতেই থাকবে। আর মনে করো একটা চেয়ার, একটা টেবিল, এই যে এরা স্থির বস্তু, যদি এদের বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে চিরকাল স্থির থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? না, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতেই থাকবে। এতক্ষণে আমার ব্যাপারটা ক্লিয়ার হলো। তার মানে মোটরসাইকেল কিনতে অসুবিধা নেই, কারণ এই যে ভূমির বাধা বা ঘর্ষণ বল, এটা তো আছেই। তাহলে থামবে, ব্রেক কষলে থামবে।
তাহলে দেখো ব্যাপারটা কি হলো না, নিউটনের প্রথম গতিসূত্রে ওই যে প্রথম কথাটা, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কেন না, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। ওই আমি কি হয়েছিল, প্রথম কথাগুলো তো শুনিনি, শুধু শেষটুকু শুনেছিলাম, ফলে ব্যাপারটা গুলিয়ে গেছিল। তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনীর নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বল ও গতি অধ্যায়ের একটি অংশ, নিউটনের প্রথম গতিসূত্র। প্রথমে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই শুভেচ্ছা। তোমরা দেখতে থাকো আমাদের ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাস। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রের বিবৃতি আমি আলোচনা করেছি। এবার দেখো নিউটনের এই যে প্রথম গতিসূত্র, এখান থেকে আমরা কি কি বিষয় জানতে পারি। দুটো বিষয় আমরা জানতে পারি। কি কি? বস্তুর জাড্য ধর্ম ও বলের সংজ্ঞা। বস্তুর জাড্য ধর্ম এটা আমি একটু পরে আলোচনা করছি। এখন দেখো বলের সংজ্ঞাটা কিভাবে পাওয়া যায়। লক্ষ্য করো তো, প্রথম গতিসূত্রে বলা হচ্ছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাই যদি করা হয়, মানে বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা হয়, তাহলে কি হবে? স্থির বস্তুকে গতিশীল করা যেতে পারে বা করার চেষ্টা করা যেতে পারে। আবার দেখো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর সমবেগে চলতেই থাকবে। তাহলে যদি বল প্রযুক্ত হয়, তাহলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতেই থাকবে কি না? তার গতিবেগ পরিবর্তন হবে বা করার চেষ্টা করা যেতে পারে। এই গোটা ব্যাপারটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে বলের সংজ্ঞা পেয়ে যাব। দেখো বাইরে থেকে যা প্রযুক্ত করা হলে কোন স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয়, তাকে বল বলে। তাহলে দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা শিখছি যে একটা বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করার জন্য বাহির হতে বল প্রয়োগ করতে হয়, আর যদি না করা হয় তাহলে তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার
কোনো পরিবর্তন হয় না। এখন এই বাইরের বল, এই ব্যাপারটা আমরা একটুখানি এবার আলোচনায় যাব। দেখো, আমরা এখানে দু ধরনের বলের কথা আলোচনা করব। কিরকম ভাব? ধরো একটা ফুটবল আছে, তুমি শট করলে, ফুটবলটা গতিশীল হলো, তারপরে ফুটবলের উপর তুমি একটা বল প্রয়োগ করলে। আবার একটা স্প্রিং নিয়ে তুমি দু হাতে চেপে ধরলে, স্প্রিংটা একটু সংকুচিত হয়ে গেল, তাহলে তুমি দু হাতেই বল প্রয়োগ করেছো। দুটো ধরনের বল দেখলাম। ফুটবলের উপর যে তুমি বলটা প্রয়োগ করলে, ফুটবলের ত্বরণ সৃষ্টি হলো। এই ধরনের যে বল, আমরা একে বলছি কার্যকর বল। আবার ওই স্প্রিংটা নিয়ে দু হাতে যে দুটো বল আমরা প্রয়োগ করলাম, এতে স্প্রিংটার কোনো ত্বরণ সৃষ্টি হলো না, আমার হাতেই আছে। এই যে বল, আমরা তাকে বলবো প্রতিমিত বল। তাহলে আগে আমরা প্রতিমিত বল নিয়ে আলোচনা করি। লক্ষ্য করো, প্রতিমিত বল কাকে বলে? কোন বস্তুর ওপর দুই বা ততোধিক বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটির গতীয় অবস্থার কোনো পরিবর্তন না হয়, তবে ওই বলগুলিকে প্রতিমিত বল বলা হয়। তার মানে অবশ্যই এটা দুই বা তার বেশি বল হবে, তবে একটা বস্তুর মধ্যে এই রকম অবস্থার সৃষ্টি হবে। মনে করে একটা টেবিল আছে, একদিকে তুমি, বিপরীত দিকে তোমার একজন বন্ধু আছে, দুজনে টেবিলটাকে বিপরীত দিক থেকে ঠেলছো। এমন ভাবে দুজনে ঠেললে টেবিলটা গতিশীল হলো না, যেখানে ছিল সেখানে রয়ে গেল। তাহলে তোমরা দুজনে দুটো বল প্রয়োগ করেছো, সম্মিলিত ভাবে টেবিলের ওপর মোট যে বল, যেটাকে আমরা লব্ধি বল বলি, সেটা শূন্য। টেবিল যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এটা হলো প্রতিমিত বল। তার মানে প্রতিমিত বল অবশ্যই দুই বা ততোধিক হবে। তাহলে প্রতিমিত বলের প্রভাবটা কি হলো? প্রতিমিত বলের প্রভাবে বস্তুর ত্বরণ বা মন্দন সৃষ্টি হয় না। আর এই যে আমি স্প্রিংটা নিয়ে দু হাতে চেপে ধরলাম, স্প্রিংটা সংকুচিত হয়ে গেল তো। বা ধরো তোমরা যে ইরেজার গুলো ব্যবহার করো, তুমি ইরেজারটাকে নিয়ে এরকম জোরে টিপে ধরলে, একটু বেঁকে গেল। তার মানে কি, স্প্রিং বা ইরেজার মধ্যে একটা বিকৃতি সৃষ্টি হলো তো। তার মানে প্রতিমিত বলের ক্রিয়ায় বস্তুতে বিকৃতির সৃষ্টি হতে পারে। এবার দেখো, আমরা আলোচনা করব কার্যকর বল, যেটা একটু আগেই তোমাদের বললাম যে তুমি একটা ফুটবলের শট করলে, ফুটবলটা ত্বরণযুক্ত হলো বা গতিশীল হলো। তার মানে ফুটবলের উপর যে বলটা তুমি প্রয়োগ করলে সেটা কার্যকর বল। এবার ধরো একটা টেবিল, এক প্রান্তে তুমি ঠেলছো, বিপরীত দিকে তোমার ছোট ভাই তোমার দিকে ঠেলছে। স্বাভাবিকভাবে দেখা গেল তুমি যেদিকে ঠেলছো টেবিলটা সেই দিকে গতিশীল হলো। তার মানে তুমি বা তোমার ভাই টেবিলের উপর যে বল প্রয়োগ করেছো, তারপরে দেখা যাচ্ছে টেবিলের উপর একটা লব্ধি বল ক্রিয়া করছে। মানে লব্ধি বলটা শূন্য নয়, তাই টেবিলটা গতিশীল হচ্ছে।
তাহলে এই যে বলগুলো ক্রিয়া করছে, তাহলে এই বলগুলোকে আমরা কি বলবো? কার্যকর বল। তাহলে কার্যকর বল কাকে বলে? কোন বস্তুর ওপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি ক্রিয়াশীল বলগুলির লব্ধি শূন্য না হয়, তাহলে ওই বল বা বলগুলিকে কার্যকর বল বলা হয়। এবার কার্যকর বলের প্রভাব দেখো। স্থির বস্তু গতিশীল হতে পারে। ফুটবল স্থির ছিল, তুমি শট করলে, ফুটবল গতিশীল হতে পারে। গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন হতে পারে। মনে করো একটা বলকে কেউ গড়িয়ে দিয়েছে, তুমি এদিক থেকে গিয়ে বল ওই গড়িয়ে যাওয়া বলটার উপর শট করলে, তাহলে বলটা আরো জোরে গেল। তাহলে বলটা আগে কি ছিল? যাচ্ছিল, মানে গতিশীল ছিল। তুমি ওই দিকেই শট করার পর কি হলো? আরো জোরে গেল, তাহলে বেগের মানটা বাড়লো। তাহলে গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন হতে পারে। গতিশীল বস্তুর বেগের অভিমুখ পরিবর্তন হতে পারে। তোমরা ক্রিকেট খেলা দেখো, মনে করো রাবাডা বল করছে, বিরাট কোহলি একটা স্কোয়ার কাট করলো, সোজা বাউন্ডারি চলে গেল, তাহলে বলটা সোজা এলো, এদিকে চলে গেল। তাহলে গতিশীল বস্তুর বেগের অভিমুখ পরিবর্তন হতে পারে। এবার দেখো, গতিশীল বস্তুর বেগের মান ও অভিমুখ দুই পরিবর্তন হতে পারে। কিছুদিন আগে একটা ফুটবল খেলা হচ্ছে, একটা ফুটবলার বলটাকে ভাসিয়ে দিল, রোনাল্ডো জাম্প করলো, করে এমন হেড করলো, বলটা তীব্র বেগে গোলে ঢুকে গেল। তার মানে রোনাল্ডো হেড করলো, মানে একটা ফোর্স দিল বলটার উপর, বলটা আরো জোরে গেল এবং তার অভিমুখটাও পরিবর্তন হলো। কি দেখলাম না? গতিশীল বস্তুর বেগের মান আর অভিমুখ দুটি পরিবর্তন হতে পারে। তাহলে এগুলো হলো কার্যকর বলের প্রভাব। তোমরা দেখছো ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাস। তোমরা আমাদের ছায়া প্রকাশনীর এই ভিডিও ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে। তারপর বাড়িতে আমাদের ছায়া প্রকাশনীর নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক এই বই দুটো খুঁটিয়ে পড়বে, বাড়িতে নিয়ম করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় ভালো রেজাল্ট তোমার হবেই। এবার দেখো, আমি কয়েকবার তোমাদের বোধহয় বলেইছি লব্ধি বল। এখন এই লব্ধি বল ব্যাপারটা ঠিক কি সেটা এবার আলোচনা করব। মনে করো এই টেবিলের এই দিকে একজন 10 নিউটন বলে টানছে, ঠিক বিপরীত দিকে একটা বিন্দু, এখানে আরেকজন 4 নিউটন বলে টানছে। এখন এই বলটার মান যেহেতু বেশি, টেবিলটা এইদিকে গতিশীল হবে, কিন্তু কি রকম ভাব গতিশীল হবে না? 10 - 4 মানে 6 নিউটন। মানে যদি এই দুটো বলের পরিবর্তে কোনো একজন এই দিকে 6 নিউটন বল প্রয়োগ করত, তাহলে তার গতি যেমন হতো এখনো তেমনই হবে। তাহলে এখানে 6 নিউটন হলো লব্ধি বল। আবার দেখো, এই একটা বস্তু আছে,
কোনো একজন এই দিকে 8 নিউটন বল প্রয়োগ করলো, আর একজন তার সঙ্গে সমকোণে 6 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে এটা গতিশীল হলো, কিন্তু এর গতির প্রভাবটা কি রকম ভাব? যেন এর সঙ্গে মানে এই যে 8 নিউটন বলটা যেদিকে ক্রিয়া করছে তার সঙ্গে প্রায় 37 ডিগ্রি কোণে 10 নিউটন মানের একটা বল যদি ক্রিয়া করত, তার গতি যেমন হতো, এই দুটো বল এইভাবে ক্রিয়া করলে একই প্রভাব আমরা লক্ষ্য করতাম। এটাই লব্ধি বল। তাহলে লব্ধি বল কাকে বলে? কোন বস্তুর ওপর 2 বা ততোধিক বলের পরিবর্তে একটি বল ক্রিয়া করলে যদি ক্রিয়াশীল বলগুলির মতো একই ফল সৃষ্টি করে, তাকে ওই বলগুলির লব্ধি বল বলা হয়। তাহলে এখানে লব্ধি বল কত? 6 নিউটন অভিমুখে দিকে। এখানে লব্ধি বল কত? 10 নিউটন অভিমুখ কোন দিকে? এই 8 নিউটন বলের সঙ্গে প্রায় 37 ডিগ্রি কোণ করে। এবার দেখো, আমরা আলোচনা করব দুটো বলের সংযোজন কিভাবে করা যায়। বল ভেক্টর রাশি, তাই দুটো বলের সংযোজন সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হবে না। মনে করো পি একটা বল, পি বলকে এবি সরল রেখা দ্বারা প্রকাশ করা হল। তার মানে এই যে সরল রেখা দৈর্ঘ্যটা এই বলের মানকে প্রকাশ করছে, এবং এই তীর চিহ্নটা বলের অভিমুখকে প্রকাশ করছে। তার মানে বলটা ক্রিয়া করছে এ থেকে বি এর দিকে। একইভাবে কিউ আর একটা বল, কিউ বলকে এডি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে এডি সরলরেখার দৈর্ঘ্য কিউ বলের মানকে প্রকাশ করছে, এবং এই যে তীর চিহ্ন কিউ বলের অভিমুখকে প্রকাশ করছে। তার মানে কিউ বলটা এ থেকে ডি এর দিকে ক্রিয়াশীল। তাহলে এই দুটো বলের লব্ধি কি হবে? আমরা কি করব, এই এবি এবং এডি এদেরকে দুটো সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করব। তাহলে সামান্তরিকটা কি হলো? এ বি সি বি। এবার এ বিন্দু দিয়ে সামান্তরিকের যে কর্ণটা আঁকা যায়, সেটাই এই দুটো বলের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে। তার মানে এই যে এসি সরল রেখা, তার যে দৈর্ঘ্য, এটা হলো এই দুটো বলের লব্ধির মান, এবং এই যে লব্ধি তার অভিমুখটা হবে এ থেকে সি এর দিকে। তাহলে লব্ধিটা এখানে কি? আর। তাহলে দেখো, বলের সংযোজনের সামান্তরিক সূত্র। তাহলে যেহেতু দুটো বলের সংযোজন আমরা এইভাবে সামান্তরিকের দুটো বাহু দিয়ে প্রকাশ করে নির্ণয় করলাম, তাই এটাকে আমরা বলছি বলের সংযোজনের সামান্তরিক সূত্র। তাহলে কি এটা? কোন বিন্দু থেকে
একই সঙ্গে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত কোন সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বল দুটির লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করবে। মনে করো মেঝের ওপর একটা বাস্ক আছে, কোন একজন বাস্কের এখানে একটা দড়ি বাঁধল, বেঁধে এইভাবে টানছে, বাস্কটা মেঝে বরাবর এই দিকে যাচ্ছে, মানে অনুভূমিক দিকে যাচ্ছে। এমন ঘটনা আমরা কম বেশি সকলেই দেখেছি। কিন্তু একটা ব্যাপার দেখো তো, বাস্কের ওপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে, মানে টানা হচ্ছে, সেটা তো এই দিকে, বাস্কটা তো এই দিকে চলে যাওয়ার কথা ছিল, যাচ্ছে না, যাচ্ছে অনুভূমিক দিকে। তার মানে এই যে ব্যক্তি মনে করো এফ বল প্রয়োগ করেছে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে, কিন্তু এই বলটা অনুভূমিক দিকে একটা অংশ রয়েছে, যেটা আমি ধরে নিচ্ছি এইচ, যেটা কি করছে এই বাক্সকে এই দিকে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে দেখো, আমরা যেমন দুটো বলের সংযোজন করতে পারি, তেমনি একটা বলকে দুটো নির্দিষ্ট দিকে বিভাজনও করতে পারি। কিভাবে? লক্ষ্য করো। মনে করো আর একটা বল, যাকে আমরা এ সি সরল রেখা দিয়ে প্রকাশ করছি। এই বলকে এই দুটো দিক বরাবর আমরা বিভাজন করতে চাইছি। ধরো এটা এ এক্স, এটা ও এ ওয়াই, এই কোণটা আলফা, এই কোণটা বিটা। তাহলে সি বিন্দু থেকে এ ওয়াই সরলরেখার সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যেটা এ এক্স কে মনে করো বি বিন্দুতে ছেদ করছে। একইভাবে সি বিন্দু থেকে এ এক্স সরলরেখার সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যেটা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করছে। এই যে এ বি, এটাকে বললাম পি, এই যে এ ডি, এটাকে বললাম কিউ। তাহলে এই আর বলটা এই দিক বরাবর বিভাজিত অংশ হলো এ বি বা পি, আর এই দিক বরাবর বিভাজিত অংশটা হলো এডি বা এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করেছি। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে কি করে এই পি আর কিউ এর অংশ হলো। দেখো তো বিপরীতটা হচ্ছে কিনা। পি বল আর কিউ বল যোগ করে আমরা আর পাচ্ছি কিনা। দেখো এ বি সি ডি একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে এ বি বাহু দিয়ে পি বলকে প্রকাশ করছি মানে অভিমুখে, এডি বাহু দিয়ে কিউ বলকে প্রকাশ করছি মানে অভিমুখে। তাহলে এ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ পি ও কিউ বলের লব্ধিকে মানে অভিমুখে প্রকাশ করছে। তাহলে পি এবং কিউ হলো আর বলের এ এক্স বরাবর এবং এ ওয়াই বরাবর বিভাজিত অংশ।
এই বিভাজিত অংশগুলোকে বলা হয় উপাংশ। তাহলে বলের বিভাজন কাকে বলে? লক্ষ্য করো, বলের বিভাজন বলতে একটা বলকে দুটো নির্দিষ্ট দিকে এমন ভাবে ভাগ করা বোঝায় যে বিভাজিত অংশ দুটির লব্ধি প্রদত্ত বলের সমান হয়। এখন একটা ব্যাপার দেখো, ধরো 10 তাকে আমরা ভাঙছি 2-8, আবার 2-8 কে যোগ করে আমরা 10 পাচ্ছি। তাহলে দেখো 2 আর 8 কে যোগ করলে তুমি একটাই মান পাচ্ছ 10, কিন্তু 10 কে ভাঙলে তুমি কি শুধু 2-8 পাচ্ছ? না, 3-7 পেতে পারি, 4-6 পেতে পারি। তার মানে বলের যে বিভাজন সংযোজনের বিপরীত প্রক্রিয়া, এটা কিন্তু সর্বদা সত্য নয়। কিরকম ভাব? এখানে আমি আরেকটা ছবি এঁকে তোমাদের দেখাই। ধরো আর একে এইভাবে দুটো দিকে আমরা উপাংশে বিভাজন করেছি, এটাকে বলেছি পি, এটাকে বলেছি কিউ। এখন আমি কি করছি, ধরো এই দিক বরাবর আর এই দিক বরাবর আমি উপাংশে বিভাজন করতেই পারি। এই বিন্দু থেকে এটা সমান্তরাল করে টানলাম, এটা পেলাম। এই বিন্দু থেকে এটার সমান্তরাল করে টানলাম, তাহলে দেখো এইটা হচ্ছে আমি লিখলাম P1, এটা Q1। আবার তুমি P1 Q1 এই দুটো বলের লব্ধি করো, আর পাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো এটা একটা বল, আর একে আমরা এমন দুটো দিক বরাবর বিভাজন করব যারা পরস্পরের সমকোণে আছে। মনে করো আর বলকে OX এবং OY বরাবর আমরা বিভাজন করতে চাইছি, কিন্তু এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তার মানে কোণ X ও Y এক সমকোণ। এটাকে নাম দিচ্ছি ধরো C। তাহলে C থেকে OX এর উপর লম্ব টানছি CA, আবার C থেকে OY এর উপর লম্ব টানছি, ধরো এটা B। তাহলে OX বরাবর বা এই কোণটাকে যদি আমি ধরে নিই আলফা, তাহলে আলফা কোণ বরাবর এর উপাংশটা কি হলো? P, যেটাকে আমরা OA সরলরেখা দ্বারা প্রকাশ করেছি, এবং OY বরাবর এর উপাংশটা কত হলো? Q, যেটাকে আমরা OB সরলরেখা দ্বারা প্রকাশ করেছি। এখন P এবং Q এই যে বিভাজিত উপাংশ দুটো, এদেরকে আমরা বলি লম্ব উপাংশ। তাহলে এই যে বিভাজন, এটাকে আমরা বলি বলের সমকৌণিক উপাংশে বিভাজন। তাহলে কাকে বলে? বলের সমকৌণিক উপাংশে বিভাজন বলতে একটি বলকে পরস্পরের সঙ্গে সমকোণে দুদিকে এমন ভাবে বিভাজিত করা বোঝায় যে বিভাজিত অংশ দুটির লব্ধি প্রদত্ত বলের
সমান হয়। এবার আমি আলোচনা করব রোলার টানা এবং রোলার ঠেলা। মনে করো একটা রোলার রয়েছে, আমরা রোলারটাকে টানতে চাইছি, তাহলে এফ বল প্রয়োগ করছি। ধরো এইদিকে এফ বল প্রয়োগ করলাম, অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে। রোলারের ওজন ডব্লু উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়া করছে। এখন এই যে বলটা প্রয়োগ করলাম, এই বলটাকে অনুভূমিক এবং উল্লম্ব দিক বরাবর সমকৌণিক উপাংশে বিভাজন করব। লক্ষ্য করো, তাহলে এটা হলো অনুভূমিক উপাংশ, এটাকে এইচ দিয়ে লিখছি। এটা হলো উলম্ব উপাংশ, এটাকে ভি দিয়ে লিখছি। অনুভূমিক উপাংশ রোলারকে অনুভূমিক দিক বরাবর যেতে সাহায্য করবে, কিন্তু এই উলম্ব উপাংশ ওজনের বিপরীতে ক্রিয়া করছে। করে কি করবে? এর কার্যকর ওজনটাকে কমিয়ে দেবে। আবার দেখো, একটা রোলারকে যখন আমরা ঠেলছি, রোলার এইভাবে রয়েছে, আমরা এইভাবে ঠেলছি, তাহলে দেখো এফ বল প্রয়োগ করে আমরা ঠেলছি। এক্ষেত্রে একইভাবে রোলারের ওজন ডব্লু উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়া করছে। এই প্রযুক্ত বলকে অনুভূমিক এবং উলম্ব দিক বরাবর আমরা যদি সমকৌণিক উপাংশে বিভাজন করি, তাহলে দেখো কি পাচ্ছি। এটা অনুভূমিক উপাংশ এইচ, এটা উলম্ব উপাংশ ভি। অনুভূমিক উপাংশ এইচ রোলারকে সামনের দিকে যেতে সাহায্য করছে, মানে অনুভূমিক দিক বরাবর যেতে সাহায্য করছে। আর উলম্ব উপাংশ ওজনের অভিমুখে ক্রিয়া করছে, করে কার্যকর ওজনকে বাড়াচ্ছে। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম, যখন রোলার টানা হচ্ছে তার কার্যকর ওজন কমে যাচ্ছে, যখন রোলার ঠেলা হচ্ছে তার কার্যকর ওজন বেড়ে যাচ্ছে। তাহলে কোনটা সহজ, ঠেলা না টানা? তাহলে এখান থেকে আমরা বুঝলাম রোলার টানাটা রোলার ঠেলা অপেক্ষা সহজ। এবার দেখো, নিউটনের প্রথম যে গতিসূত্র আমরা আলোচনা করেছি, সেখান থেকে কি শিখেছি, যে বাইরে থেকে যদি বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে এই স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার একটা প্রবণতা আছে। আবার একইভাবে বাইরে থেকে যদি বল ক্রিয়া না করে, তাহলে গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চিরকাল চলতে থাকবে। তার মানে ওই গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে চাওয়ার একটা প্রবণতা আছে। এই যে একটা স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, বা গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা জাড্য বলি। তাহলে জাড্য কাকে বলে? কোন বস্তুর
স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে জাড্য বলা হয়। তাহলে জাড্য ক ধরনের? দু ধরনের। দেখো, আমরা ব্যাপারটা আলোচনা করে ফেলেছি, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলে? কোন স্থির বস্তুর সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতিজাড্য বলা হয়। মনে করো, একটা স্থির বাসে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে। বাসটা হঠাৎ চলতে শুরু করলো। যাত্রীরা কি হয়? পিছন দিকে হেলে যায়। কেন এটা হয়? বাস যখন স্থির ছিল, যাত্রীরাও স্থির ছিল। বাস যখন হঠাৎ করে চলতে শুরু করলো, যাত্রীদের শরীরের নিম্নাংশ বাসের সংলগ্ন, তাই সে গতিশীল হয়ে গেল। কিন্তু ওপরের অংশ স্থিতিজাড্যের জন্য ওই জায়গাতেই থাকতে চায়, তাই যাত্রীরা পিছন দিকে হেলে যাচ্ছে। আবার মনে করো, এক বালতি জল নেওয়া হয়েছে, কানায় কানায় পূর্ণ। বালতিটাকে হঠাৎ করে ঠেলে দেওয়া হলো। কি লক্ষ্য করা গেল? কিছুটা জল চলকিয়ে পিছন দিকে পড়ছে। কেন এটা হলো? বালতির ভেতরে জল স্থির ছিল। বালতিটাকে যখন হঠাৎ করে আমরা ধাক্কা দিচ্ছি, ভেতরে জল স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, তাই পিছন দিকে চলকিয়ে পড়ছে। এবার দেখো গতিজাড্য। কোন গতিশীল বস্তুর সর্বদা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতিজাড্য বলা হয়। মনে করো, একটা গতিশীল বাস, কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে। মনে করো কিছু না ধরে দাঁড়িয়ে আছে। বাসটা হঠাৎ থেমে গেল। যাত্রীরা একদম হুমড়ি খেয়ে সামনে পড়ল। কেন এটা হয়? বাস গতিশীল, যাত্রীরা গতিশীল। বাস যখন হঠাৎ করে থেমে গেল, যাত্রীদের নিম্নাংশ বাসের সংলগ্ন স্থির হয়ে গেল, কিন্তু ওপরের অংশ গতিজাড্যের জন্য কি হলো? সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাই যাত্রীরা হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ছে। একইভাবে এই যে বৈদ্যুতিক পাখা যখন চলে, আমরা যখন সুইচটা অফ করে দিই, কি হয়? সঙ্গে সঙ্গে থেমে যায় না, সঙ্গে সঙ্গে থামে না, কিছুটা ঘোরার পর তবে থামে। এটা কেন হয়? গতিজাড্যের জন্য। যাক, আজ নিউটনের প্রথম গতিসূত্র সংক্রান্ত যে আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।